নমস্কার। আমরা চলে এসেছি তৃতীয় পর্ব কনসেপ্ট ক্ল্যারিটি ক্লিনিকে। দেখা যাক আমাদের ধারণা কিভাবে প পরিষ্কার হয় আরো স্বাস্থ্য সম্বন্ধে। তো একটা কুইক রিভিশন। আমরা শুরু করেছিলাম অবশ্যই এই ডেফিনিশন দিয়ে, ডিসক্লেমার দিয়ে রাদার, ডিসক্লেমার দিয়ে। আপনারা ভিডিওটা পজ করে এটা দেখতে পারেন। এটা চিকিৎসার কোনো উদ্যোগ নয়। এটা আমাদের একটা শিক্ষার উদ্যোগ। যাতে আমরা স্বাস্থ্যকে প্রকৃতি ও জীবনের আধারে একটু গভীরে গিয়ে বুঝতে পারি। এই পর্যায়ে আমরা অবশ্যই বুঝেছিলাম যে ওষুধীয় বিকল্প আর প্রাকৃতিক স্বাস্থ্য বিকল্প সম্পূর্ণ আলাদা। এই দুটোর মিলন সম্ভব নয়। দুটো আলাদাভাবেই চর্চা করতে হবে। যদি আমরা কনফিউজড হই যে ওষুধীয় করব আর প্রাকৃতিকও করব, ব্যাপারটা ধোপে টিকবে না। সেটাই হচ্ছে প্রস্তাব। আর প্রাকৃতিক স্বাস্থ্যবিধির মধ্যে, বিকল্পের মধ্যে এই পিএনসি বা পিওর নেচার কিওর যেটা আমরা চর্চা করি, শুদ্ধ আরোগ্য বিজ্ঞান, এটা একটা তর্কের রাস্তা। তর্ক দিয়ে আমরা প্রত্যেকটা আ তথ্যকে, প্রত্যেকটা সত্যকে আমরা বুঝতে চেষ্টা করি। সো এখানে তর্কের রাস্তাটা খুব স্বাভাবিক রাস্তা। মানুষ হিসেবে আমাদের খুব স্বাভাবিক রাস্তা। আমাদের প্রশ্ন করার যে অভ্যাস, এটা আমাদের জন্মগত অভ্যাস। সেখানে কোনো অপ্রাকৃতিক ব্যাপার নেই। অপ্রাকৃতিক ব্যাপার প্রশ্নকে চেপে দেওয়ার কোনো উদ্দেশ্য হলে সেটা অপ্রাকৃতিক হয়ে যায়। প্রাকৃতিকভাবে আমরা সবাই প্রশ্ন করতেই উদ্যোগী। তো এই তর্কের রাস্তা হচ্ছে প্রশ্নের রাস্তা। এবং যতক্ষণ না আমরা তথ্যকে প্রশ্ন করব, ততক্ষণ কিন্তু সত্যে পৌঁছতে পারবো না। তো তথ্য থেকে সত্যে পৌঁছানোর জন্য আমাদের প্রশ্ন খুব প্রয়োজন এবং সেজন্য যুক্তি জানা খুব দরকার। এবং যুক্তি বলয় হচ্ছে যেটা আমরা উদ্ঘাটিত করছি। আর যেটা উদ্ঘাটিত হচ্ছে না সেটা একটা অজানা, অসমাপ্ত, অনাবৃত বলয়। সেটা অস্বীকার করা হচ্ছে না। কিন্তু সেটা চোখ বন্ধ করে অন্ধভাবে মেনে নেওয়ার কোনো কারণ আমরা দেখি না। এবারে আমরা গেছিলাম আরো গভীরে জীবন বোঝার জন্য। জীবনের অনুভূতি হিসেবে কর্মক্ষমতাকে আইডেন্টিফাই করেছিলাম এবং আমরা কর্মক্ষমতা জেনেছিলাম ৩ রকমের। ৩ টে আর আমরা বলি: রিপেয়ার, রিপ্রোডিউস অ্যান্ড রেগুলেশন। যেটা হচ্ছে সেরে ওঠার একটা ক্ষমতা, আর প্রজননের ক্ষমতা এবং নিয়ন্ত্রণের ক্ষমতা। এই ৩ টে ক্ষমতা নিয়েই আমরা সব জীবেরা জন্মাই। এরপরে আমরা গেছিলাম যে এই যে কর্মক্ষমতা, তার ড্রাইভারটাকে কে চালায়? চালায় আমাদের অনুভূতি। আনন্দ এবং বেদনার অনুভূতি। যেটাতে আমরা আনন্দ পাই সেটা গ্রহণ করি, যেটাতে আমরা বেদনা পাই সেটা আমরা গ্রহণ করি না। তো এটা হচ্ছে প্রাকৃতিক একটা প্রবণতা। একদম প্রাকৃতিকভাবে এটা স্ট্রাকচার্ড। তো এই পর্যায়ে আমরা আরো বুঝেছিলাম যে এই যে আনন্দের কথা বললাম, সেই আনন্দ আমাদের ৩ টে মোটামুটি রাস্তায় আমরা পাই। একটা হচ্ছে খাদ্যর থেকে আনন্দ পাই, যৌনতার থেকে আনন্দ পাই এবং মগ্নতার থেকে আনন্দ পাই। ইংরেজিতে বললে ফুড, সেক্স আর মাইন্ডফুলনেস। এই ৩ টে আমাদের প্লেজার্স রয়েছে, ৩ টে পয়েন্ট অফ অ্যাট্রাকশন রয়েছে, আকর্ষণের আ বিন্দু রয়েছে এই ৩ টি। এবং এই এই বোঝার ক্ষেত্রে আমরা যে কেন এই আনন্দ, তারপরে কর্মক্ষমতা, এটার একটা ডাইরেক্ট কানেকশনটা কি? প্রকৃতিতে কি আমরা দেখতে পাই যেটা মেইনটেইনড হয় প্রকৃতিতে নিজের থেকে প্রবণতা হিসেবে? তো সেটা কিভাবে মেইনটেইনড হয়? তো প্রকৃতি কিন্তু দুটো জিনিস নিয়ে তৈরি। একটা হচ্ছে কিছু আমরা দেখতে পাচ্ছি আর তার ভেতরে কিছু জিনিস রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, চালিত হচ্ছে। তো চালিত ও করার জন্য ওটাকে আমরা শক্তি বলি। শক্তি দ্বারা চালিত এবং যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে যদি জড়বস্তুর নাম দিই, তাহলে জড়বস্তু শুধু জড়বস্তু হিসেবে কোনো কাজের নয়, যতক্ষণ না তার মধ্যে একটা শক্তি ঢুকছে। সেটাকে আমরা নাম দিই জীবনী শক্তি। তো প্রত্যেকটা জীব একটা দেহ এবং তার জীবনী শক্তি নিয়ে তৈরি হয়। তো এই জীবনী শক্তির খেলাটাই আমরা বুঝতে চলেছি এই পুরো ব্যাপারে। তো এবারে এখানে আমরা সংরক্ষণ এবং সমতা, এই দুটি কমন জিনিস প্রত্যেকটি প্রাকৃতিক জীবের মধ্যে। সংরক্ষণ এবং সমতা আমরা দেখতে পাই। সমতা, সমতা মানে হচ্ছে তারা ব্যালেন্সড রয়েছে। তারা একটা হোমিওস্ট্যাটিক স্টেটে রয়েছে, সাম্যতা বজায় রেখে রয়েছে এবং মানে কেউই উচ্ছ্বসিত নয়, কেউই বিষণ্ণ নয়। তো এবার এটা কিভাবে মেইনটেইন হয়? কারণ তারা জীবনী শক্তিকে সংরক্ষিত করে রেখেছে।
যারাই জীবনের শক্তিকে সংরক্ষিত করতে পারে না তারা অসম হয়ে যায়, সমতা তাদের বিঘ্নিত হয়। তো এই সংরক্ষণ এবং সমতা এই দুটো হচ্ছে কমন জিনিস প্রকৃতিতে, যেটা আমরা দেখতে পাই। এবারে সেই পর্যায়ে আমরা জেনেছিলাম যে জীবনী শক্তি কিভাবে নিয়োজিত হয়। জীবনী শক্তি নিয়োজিত হওয়ার জন্য আমাদের বুঝতে হবে যে এই যে অতিরিক্ত নিয়োজিত হওয়ার যে ঘটনা, যে নরমালি জৈবিকভাবে নিয়োজিত হওয়া একটা আলাদা ব্যাপার, কিন্তু অতিরিক্ত যেখানে আমরা সংরক্ষণ কমে যায়, আমাদের যে শক্তির সংরক্ষণ কমে যায়, সেটা কি কি কারণে কমে যায়? না, তিনটে কারণ আমরা আইডেন্টিফাই করেছিলাম, যেগুলো হচ্ছে কৃত্রিম উদ্দীপনা, চেপে দেওয়ার বেদনা এবং প্রাকৃতিক আনন্দের ত্যাগ। তো প্রাকৃতিক আনন্দ থেকে বঞ্চিত হলেও চলবে না, আবার কৃত্রিম ভাবে আনন্দকে একটা মাত্রার থেকে বাড়িয়ে দিলেও চলবে না, কারণ দুটোতেই সমস্যা। যদি আমরা ত্যাগ জীবনে আনি সেটাও একটা সমস্যা, উদ্দীপনা যদি আনি সেটাও সমস্যা। তো সেখানে একটা আমাদের সমতা আনতে হবে যাতে আমাদের শক্তি সংরক্ষিত হয়। তো এখানে আমরা তিনটে এস এর কথা শুনেছিলাম, 3 SS: স্টিমুলেশন, সাপ্রেশন আর স্যাক্রিফাইস। বাংলাতে উদ্দীপনা, চাপ এবং ত্যাগ। তো এই তিনটি যে অতিরিক্ত নিয়োগ, সেই তিনটি অতিরিক্ত নিয়োগ কিন্তু আমাদের ওই তিনটে আর তিনটে এস, এই তিনটে কিন্তু আমাদের সব সময় একটা তালমেল একটা চলছে ভেতরে। যখন আমাদের কর্মক্ষমতা আমরা বেশি দেখি, তিনটে আর কি কি না, রিপেয়ার, রিপ্রোডাকশন অ্যান্ড রেগুলেশন, সেরে ওঠা, প্রজনন এবং নিয়ন্ত্রণ, এইগুলো যখন আমাদের বেশি অনুভূত হয়, তার মানে আমাদের ধরে নিতে হবে এই যে তিনটে এস ছিল, এই তিনটে এস কম আছে। আর এর উল্টোটা হচ্ছে শক্তি ক্ষয়ের অবস্থা, যখন আমাদের এই তিনটে এস বেড়ে গেছে কিন্তু তিনটে আর কমে গেছে। তো হয় আমরা আর রাখতে পারবো, না হলে এস রাখতে পারবো জীবনে। তো দুটোর একটা সাম্যতা খুব অসুবিধার একটা জায়গা, কারণ আমরা সবসময় ক্ষমতাশালী হতে চাই, রাইট? আমাদের মধ্যে কর্মক্ষমতা বেশি থাকলেই আমাদের জীবনের বোধ বাড়ে, জীবনের অনুভূতিটা আমরা পাই। তো এটা বুঝে এবারে আমরা একটা গ্রাফিক্যাল এক্সপ্রেশন দেখেছিলাম, এক মুহূর্তের জীবনী শক্তি। একটা মুহূর্তের আমাদের জীবনী শক্তি সবসময় সীমিত। সেই সীমিত আম জীবনী শক্তি বোঝার জন্য এই ইলাস্ট্রেশনটা আমরা ইউজ করেছিলাম, যেখানে লাল অংশটা বোঝা যাচ্ছে যে জৈবিকভাবে নিয়ম। কারণ মৃত্যু একদিন আসবে। জৈবিকভাবে খানিকটা জীবনী শক্তি নিয়োজিত হচ্ছেই। কিন্তু এই অতিরিক্ত নিয়োগটি, সেই কালো অংশটি হচ্ছে অতিরিক্ত নিয়োগ, যেটাতে আমরা কাজ করতে পারবো, যেটা রিভার্স করতে পারবো। আর এইটার রিভার্সাল সম্ভব নয়। জৈবিকভাবে যেটা নিয়োজিত হচ্ছে সেটা রিভার্সাল সম্ভব নয়। আর এই কালোর নিচে নেমে আসাটাই আমাদের এই সবুজ অংশটা, যেটা হচ্ছে আমাদের জীবন বোধ, সেইটা কিন্তু বেড়ে যাওয়ার অনেক অপরচুনিটি আমরা পাই, স্কোপ থাকে। তো এবারে সেটা বুঝতে গিয়ে আমরা বুঝেছিলাম যে কালো অংশ যখন খুব বেড়ে যায় তখন আমরা একটা স্টেটে পৌঁছই যেটাকে চরম ক্লান্তি বলে বা ইনারভেশন বলে। এবারে এই ইনারভেশনটাতে হয় কি, আমাদের যে বর্জ্য পদার্থ শরীরের থেকে বেরিয়ে যাচ্ছে তার একটা যে নিয়মিত প্রসেস আছে, নিয়মিত একটা প্রক্রিয়া চলছে, সেটা কমে যায়। তো বর্জ্য পদার্থ মানে কি, আমরা কিছু গ্রহণ করছি, সেটাকে প্রসেস করে সেটাকে, সেটার থেকে যেটা অপ্রয়োজনীয় সেটাকে বার করে দিচ্ছি, এটাই প্রসেস। খাবারের ক্ষেত্রে আমরা দেখি, খাবার খাই, সেটা ডাইজেশন হয়, অ্যাসিমিলেশন হয়, তারপরে যেটা বর্জ্য সেটা মল হিসেবে, পায়খানা হিসেবে বেরিয়ে যায়। তো এটা আমাদের কাছে ক্লিয়ার, কিন্তু তার বাইরেও খানিকটা কথা থেকে যায়, যেটা আমাদের একটুখানি গভীরে গিয়ে বুঝতে হবে। আমরা আইডেন্টিফাই করতে পারবো ইজিলি, কোনো রকেট সায়েন্স নয়, যে বর্জ্য নিষ্কাশন দুভাবে হয়। মল তো আমরা বুঝি যে মল নিষ্কাশিত হয়, কিন্তু আপনারা জানেন কি মল অ্যাকচুয়ালি বহিরাগত একটা বর্জ্য, এটা শরীরের বর্জ্য পদার্থ নয়। বাইরে থেকে যে খাবারটা খেয়েছি সেটা যেটা অপ্রয়োজনীয়তার মধ্যে সেটা বার করে দিচ্ছি। আর শরীরের থেকে, যে শরীরের রক্ত শুদ্ধির যে বর্জ্য পদার্থ, যে কোষীয় বর্জ্য পদার্থ যেটা বেরিয়ে যাচ্ছে, সেটা কিন্তু এই তিন রাস্তাতে বেরোচ্ছে: নিঃশ্বাস, প্রস্রাব আর ঘাম। তো এইটা প্রথমে কম্প্রোমাইজ হয়ে যায় যখন আমরা চরম ক্লান্তি অনুভব করি, তখন এগুলো কমতে থাকে। আর এগুলো কমলে কিন্তু আমরা খুব মানে ডাইরেক্টলি বুঝতে পারি না যতক্ষণ না খুব মগ্নভাবে থাকি। তো এটা খুব জরুরি, কারণ কনস্টিপেশন, যে মল বার করার যে প্রক্রিয়াটা যে এফেক্টেড হয়, সেটা কিন্তু অনেক পরে হয়। শুরুটা হয় এখান থেকে, নিঃশ্বাস কম হয়ে যায়, মানে গভীর নিঃশ্বাস থেকে আমরা বঞ্চিত করি নিজেদের। তারপরে প্রস্রাব কিভাবে কমে, কতটা কমে, সেটা তো ঠিকঠাক ভাবে বোঝার উপায় থাকে না নর্মালি,
কিন্তু একটা সমস্যা আমরা দেখতে পাই। আর ঘামেরও কমে যাওয়াটা হচ্ছে খুব সমস্যার। খুব বেড়ে যাওয়াটাও বুঝতে হবে যে ভেতরে টক্সিন আছে বলেই বেরোচ্ছে, কিন্তু বেড়ে যাওয়াটা নিয়ে যতটা চিন্তিত হওয়ার প্রয়োজন আছে, কমে যাওয়াটাতে খুব চিন্তিত হওয়ার প্রয়োজন আছে। এবারে যখন আমরা এই নিষ্কাশনটা কমে যাচ্ছে আমাদের শরীরে, তার মানে কি হচ্ছে? আমাদের শরীরে বিষস্থিতি হচ্ছে। সেই বিষস্থিতিটাকে টক্সিমিয়া বলা হয়। এবারে টক্সিমিয়া হচ্ছে এমন একটা স্টেজ যেখানে আমাদের শরীরে বিষের অবস্থিতি হয়ে যায়। এবারে যখন এটা হয় তখন অটোমেটিক্যালি শরীরে এই বিষের নিষ্কাশনের জন্য একটা বিশেষ নিষ্কাশন পদ্ধতি স্টার্ট হয়ে যায়, যেটাকে আমরা নর্মালি জ্বর হিসেবে আইডেন্টিফাই করি। আসলে শরীর তার তাপ বাড়িয়ে একটা বিশেষ নিষ্কাশন শুরু করে, ঘামের মাধ্যমে সেই নিষ্কাশনটা হয়, বর্জ্য পদার্থের নিষ্কাশন হয়। তো সেটাকে আমরা একটা নিরাময় সংকটের নামে নামাঙ্কিত করি। এটাকে হিলিং ক্রাইসিস বলে। একটা ক্রাইসিস, একটা সংকট অবশ্যই, কিন্তু এটা নিরাময় করতে আসে। এরপরে কি, যে এটা আমরা এরপরের পর্যায়ে আমরা বুঝেছিলাম যে এটা একটা প্রাকৃতিক অবস্থা। সেলের মধ্যে যখন বর্জ্য পদার্থ বেড়ে যায় তাদের মধ্যে একটা তাপ তৈরি হওয়ার প্রবণতা থাকে এবং সেইভাবেই জ্বরটা আসে এবং বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়। এবং এইখানে আমরা জীবনী শক্তির অ্যালোকেশনটা দেখেছিলাম আবার সেই গ্রাফে। কারণ তখনও তো আমরা ক্লান্ত বোধ করি যখন আমাদের হিলিং ক্রাইসিস চলে, নিরাময় সংকট চলে, তখন অ্যাকচুয়ালি হয় কি? তখন অ্যাকচুয়ালি সবুজটা কমে যায়। আমাদের ক্লান্ত বোধটা হচ্ছে এই সবুজ কমে যাওয়াটা। কিন্তু এই যে কমলা অংশটা, অরেঞ্জ যে পোর্শনটা, সেটা হচ্ছে একটা সাময়িক নিয়োগ। সাময়িক নিয়োগ, নিরাময় সংকটে জীবনী শক্তির সাময়িক নিয়োগ। সাময়িকভাবে নিয়োজিত হয় যাতে বর্জ্য পদার্থ বেরিয়ে যায়। এটা বোঝার খুব প্রয়োজনীয়তা আছে। এরপরে আমি যেটা প্রমিস করেছিলাম যে আমরা এই কারেন্ট গ্লোবাল ক্রাইসিস নিয়ে খানিকটা কথা বলবো, যে ইনফেকশনটা অ্যাকচুয়ালি কি জিনিস। তাহলে ইনফেকশন আমাদের যদি শুধু একমাত্রই একটা রোগই টক্সিমিয়া, তাহলে ইনফেকশনটা কি? তাহলে বোঝা যাক ইনফেকশনটা কি। ইনফেকশনটা হচ্ছে শরীরে যখন বিষস্থিতি হচ্ছে, যখন আমরা টক্সিমিক কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তখন সেই বিষস্থিতিতে শরীরের মধ্যে জীবাণুর বৃদ্ধি ও দ্রুত প্রজনন হতে পারে। গ্রোথ অ্যান্ড ফাস্ট ব্রিডিং হতে পারে শরীরের জীবাণুর মধ্যে। সেটা হচ্ছে ইনফেকশন। আর যখন আমরা ইনফেক্টেড হই, তখন ওই শরীরে যে বিষগুলো থাকে, সেই বিষগুলো হচ্ছে জীবাণুর খাদ্য। কারণ জীবাণু মানে জীবের অণু, মানে জীবের ছোট জীব, মাইক্রোস্কোপিক অর্গানিজম, মাইক্রো অর্গানিজম। তাদেরও খাদ্য প্রয়োজন। খাদ্য ছাড়া তারা বাঁচতে পারবে না। তাদের খাদ্য হচ্ছে আমাদের শরীরের ওই বিষগুলি। ওই বিষগুলি খেতে ওরা আসে। তারা আমাদের অ্যাটাক করতে আসে না, তাদের আক্রমণ করার জন্য তারা ওয়েট করে বসে আছে যে আমরা এই মানুষ পেয়েছি, চলো অ্যাটাক করি। এগুলো হচ্ছে আমাদের কল্পনা। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে যদি বিষ থাকে, সেই বিষটি ওদের যদি খাদ্য হয়, তাহলে তারা সেই খাদ্যে আকৃষ্ট হয়ে আসবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এই জীবাণুদের আমরা রোগাণু বা রোগ জীবাণু বলে থাকি অনেক সময়। তো একটা একটা গ্রাফিক্যালি দেখা যাক যে হয় কি। আমরা এই সবসময় হতে কি থাকে যে আমরা এই যেহেতু একটা ডিসকমফর্ট হয়, যে একটা সংকটের পরিস্থিতি তৈরি হয় যখন আমরা ইনফেক্টেড হই, যখন আমাদের হিলিং ক্রাইসিসও আসে ইনফেক্টেড হওয়ার সাথে সাথে, মানে জ্বর আসে, তো তখন আমরা নর্মালি কি করি, জ্বরটাকে কমিয়ে দেওয়ার, ইনফেকশনটাকে মেরে দেওয়ার একটা প্রচেষ্টা করি। তো তাহলে তখন হয় কি সেটা একটু বোঝা যাক। খুব ইন্টারেস্টিং ব্যাপার। তো এখানে আমরা দুটো কেস নেব, যে এই যে আমরা যে শিল্ড একটা দিচ্ছি, একটা যে বাইরের থেকে একটা সুরক্ষা, বাহ্যিক একটা সুরক্ষা ইন্ট্রোডিউস করছি, সেটা আমাদের আসলে আদৌ কোনো লাভ হয় কিনা সেটা দেখা যায়। তো কেস নম্বর 1-এ দেখা গেল যে আমাদের বিষস্থিতি হয়েছে, শুরু এখানে, গল্প শুরু এখানেই, এবং আমাদের ইনফেকশন হয়েছে, সংক্রমণ হয়েছে। তো আমরা করলাম কি, একটা বাইরের থেকে একটা বাহ্যিক সুরক্ষা নিয়ে এলাম মাঝখানে, এবং সংক্রমণকে আমরা সরিয়ে ফেললাম। সংক্রমণ সরে গেল। এবার সংক্রমণ সরে যাওয়ার পরে হলোটা কি, যে আমাদের বিষস্থিতি সম্বন্ধে আমরা অতটা আর খেয়ালই করলাম না, কারণ আমরা রিলিফ পেয়ে গেছি। ওপর থেকে তো রিলিফ পেয়ে গেছি, ভেতরে যে বিষস্থিতি রয়েছে, তো এই বাঁ দিকের অংশটা হচ্ছে বিষস্থিতি, মানে ভেতরের অংশ, শরীরের ভেতরে। ইনফেকশন বাইরে থেকে এসেছিল, ধরা গেল, তখন একটা বাহ্যিক সুরক্ষা দিয়ে ইনফেকশনটাকে আমরা শেষ করলাম। কিন্তু বিষস্থিতি সম্বন্ধে আমরা ভাবনা চিন্তা করছি না।
তো বিষ যখন অনেক দিন ধরে পড়ে থাকে, তখন সেই তীব্র অবস্থা যেহেতু আমরা চেপে দিয়েছি, যে হিলিং ক্রাইসিস বা নিরাময় সংকটটাকে যেহেতু আমরা চেপে দিয়েছি, সেহেতু এই বিষস্থিতিটা আমাদের আরো প্রচুর রোগের লক্ষণ দিতে থাকে, অনেক রকমের রোগের লক্ষণ আসতে থাকে। এবং যখন ওই রোগের লক্ষণকে আবার আমরা কোনো না কোনো ভাবে চেপেই দিচ্ছি, বারবার চেপে দিতে দিতে আমাদের তখন একটা জটিল রোগ তৈরি হয়। যত এই নামগুলো আমরা দেখি, যে ডায়াবেটিস, হাইপারটেনশন, এই সেই, এগুলো সব জটিল রোগ। কারণ আমরা কখনো না কখনো আমাদের তীব্র রোগকে চেপেছি, আমাদের শরীরকে আমরা সুযোগ দিইনি বিষমুক্ত হওয়ার, বিষ কমিয়ে দেওয়ার। বিষ মুক্ত হওয়াটা কাল্পনিক, কিন্তু বিষ কমিয়ে দেওয়াটা খুব জরুরি, কারণ বিষের উৎপাদন হবেই, কোষ থেকে বর্জ্য পদার্থ বেরোবেই। তো বিষ কমিয়ে রাখার, এই যে সাইকেল চলার একটা খুব প্রয়োজনীয়তা আছে, সেটা যদি আমরা না চলতে দিই, তাহলে জটিল রোগ পর্যবেসিত হবে এবং আবার সেই সংক্রমণ নানা রকম নাম নিয়ে ফিরে আসবেই আসবে। কারণ কারণটা হচ্ছে সেই বিষস্থিতি। তো তাহলে বাহ্যিক সুরক্ষাটা ইউজলেস, কারণ আমরা পুরোপুরি ক্যাজুয়াল হয়ে যাচ্ছি ভেতরের বিষস্থিতি সম্বন্ধে। যদি এই রিলিফটা পেয়ে যাই যে আমি রিলিফ পেয়ে গেছি, এবার কেস টু, মানে এরকম একটা যুক্তি আমরা শুনতে পাই যে আমি বাহ্যিক সুরক্ষা নেবো আর আমরা বিষস্থিতিটাকেও দেখবো, দেখা যাক কি হয়। বিষস্থিতি হয়েছে, ইনফেকশন হলো, আমি বাহ্যিক সুরক্ষা আনলাম, ইনফেকশন চলে গেল। এবারে আমি বিষস্থিতি আমি আমি টেক কেয়ার করলাম, আমি জীবনী শক্তি সংরক্ষণের দিকে মন দিলাম এবং স্বাস্থ্যের পুনরুদ্ধার করলাম। তো স্বাস্থ্যের যখন পুনরুদ্ধার করলাম, তখন তো কোনো অ্যাট্রাকশন আর কারোর জন্য নেই। ইনফেকশন, জীবাণুগুলো আসবে কি জন্য? জীবাণুগুলো আসার তো কোনো কারণ নেই। তো তাহলে অটোমেটিক্যালি তো আমরা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে যাচ্ছি, যদি আমরা নিজের স্বাস্থ্যের পুনরুদ্ধারের দায়িত্ব নিচ্ছি। তখন হয় কি, এই যে বাহ্যিক সুরক্ষা নামে যে জিনিসটা ইন্ট্রোডিউস করেছি, এইটাই তো একটা বিরাট বড় চাপ হয়ে দাঁড়ায়, কারণ ওটা অপ্রয়োজনীয় ছিল। কারণ আমি যখন নিজের দায়িত্ব নিচ্ছি, তাহলে তো আমার তো সংক্রমণের কোনো প্রশ্নই নেই। তো এই কেস টুটা হচ্ছে নিজের দায়িত্বের গল্প, এবং নিজের দায়িত্ব যদি নিচ্ছি, তাহলে কিন্তু এই বাহ্যিক সুরক্ষা, এইটাই আমাদের জীবনে কোনো প্রয়োজন নেই, বাহ্যিক সুরক্ষা দরকারই নেই। ইন্টারনাল হাইজিন যদি অভ্যন্তরীণ স্বাস্থ্য যদি আমি নিজের দায়িত্বে নিয়ে নিই, এবং নিজের দায়িত্বে নেওয়াটা খুব সহজ, খুব কঠিন জিনিস নয় যে অনেক কিছু আমাদের প্রয়োজন, অনেক কিছু লজিস্টিক্যাল সাপোর্ট দরকার, তা কিন্তু নয়, আমরা সেটা বুঝবো ক্লিয়ারলি। তো এই রাস্তাতে যখন আমরা এই বিশ্বস্থিতির গল্পটা বুঝছি, তখন আমাদের আরেকটা জিনিস অবশ্যই বুঝতে হবে, যেটা যে আমাদের ডেফিসিয়েন্সিতে ভুগি, যে আয়রন ডেফিসিয়েন্সি, ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া। তো কিছু বেড়ে যাচ্ছে, কিছু কমে যাচ্ছে বলে আমাদের একটা রোগের কারণ হিসেবে আইডেন্টিফাই করি যে ডেফিসিয়েন্সি হচ্ছে আমাদের রোগের কারণ, শরীরে কিছু উপাদানের ঘাটতি ঘটেছে। তো কি বলা হয়, যে বিচ্ছিন্নভাবে শরীরের কিছু উপাদানের বিশ্লেষণ ডেফিসিয়েন্সি দর্শানোর মূল কারণ। যে আমরা বিচ্ছিন্নভাবে কোনো একটা, যে আয়রনটা খালি মেপে নিলাম, তা তো হয় না। আমাদের শরীর শুধু আয়রন দিয়ে তৈরি তো নয়। আমাদের যখন একটা বিষস্থিতির অবস্থার মধ্যে দিয়ে আমরা যাই, শরীরের বিভিন্ন উপাদান, এটা খুব মন দিয়ে শোনার প্রয়োজন আছে, বিভিন্ন বিভিন্ন উপাদান আছে। তার মধ্যে বিজ্ঞান, তথাকথিত বিজ্ঞান, যে ল্যাবে বসে যে বিজ্ঞান হয়, সেই বিজ্ঞানটাকে যদিও আমরা প্রাকৃতিক বিজ্ঞানে সেটাকে খুব একটা গুরুত্ব দিই না। তো সেই ল্যাবে বসে আমরা কয়েকটা উপাদানকে আইডেন্টিফাই করে সেটা নিয়ে বিরাট বিশ্লেষণ করতে শুরু করলাম। তাহলে যে হোল ব্যাপারটা, যে পুরো ব্যাপারটা, সেটা আমাদের অধরায় থেকে গেল। এবারে হয় কি, অ্যাকচুয়ালি যখন আমরা বিষস্থিতির অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, তখন বিভিন্ন উপাদান অ্যাডজাস্ট হতে থাকে নিজেদের মধ্যে, কোনোটা উপরে চলে গেল, কোনোটা নিচে গেল। এটা হচ্ছে ওঠানামাটা খুব একটা স্বাভাবিক ঘটনা। আপনার ইউরিক অ্যাসিড বেড়ে গেল, আয়রন কমে গেল, এসব করে শরীর কিন্তু অ্যাডজাস্ট করতে থাকে। তো মূল সমস্যা এগুলো ওঠানামাটা নয়, বিষস্থিতিটা হচ্ছে মূল সমস্যা, এটা আমাদের বুঝতে হবে। যে বিশ্বস্থিতিটা যদি আমরা খুব সিরিয়াসলি না দেখি, এই ওঠানামাটা নিয়ে যদি লেগে পড়ে থাকি, যে উঠে গেছে আমাকে নামাতে হবে, নেমে গেছে এটাকে উঠাতে হবে, কোনো না কোনো ভাবে প্যাচ ওয়ার্ক দিয়ে, তাহলে কিন্তু বিশ্বস্থিতি আমাদের অ্যাড্রেস করা হচ্ছে না আর, এটা বুঝতে হবে। তো অর্থাৎ উপাদানের মাত্রার উপরে ওঠা বা নিচে নামা বিশ্বস্থিতির একটি প্রভাব, এটা কারণ হতে পারে না, এটা আমাদের বুঝতে হবে। তো আরেকটা গ্রাফিক্যালি আমরা যদি বুঝি, কিছু সিমটমস বা ব্যাপারটা অ্যাকচুয়ালি হয় কি, কিভাবে আমাদের জটিল রোগের দিকে আমরা এগিয়ে যাই। যখন বিষস্থিতি হলো,
তখন একটা রোগের লক্ষণ দেখা দেয়, কিছু না কিছু লক্ষণ দেখা দেয়। তখন সেটাকে আমরা ডেফিসিয়েন্সির নাম দিই বা মাথা ব্যথার নাম দিই বা আর্থ্রাইটিসের নাম দিই, যাই হোক। এবার ওপর থেকে বাইরে থেকে একটা লক্ষণ চেপে দিলাম কোনোভাবে, তখন ওই লক্ষণটা আর পাচ্ছি না। তখন হয় কি, ওই লক্ষণটা চলে গেল, কিন্তু সেটা ফিরে এলো নানা রকম আরো লক্ষণ নিয়ে। আবার সেই চেপে দেওয়ার গল্প আমরা চালাতে থাকলাম, এবং বারবার এই যে চেপে দেওয়ার গল্পটা চলছে, সেটার কারণে ভেতরের বিষটা কিন্তু আনঅ্যাটেন্ডেড থেকে যাচ্ছে। সেটা নিয়ে আমরা কিছু চিন্তা ভাবনা করছি না, সেটা ফেরানোর দিকে কোনো লক্ষ্য রাখছি না। এবারে বিষ অনেক দিন ধরে থেকে যাওয়া এবং বেড়ে যাওয়াতে সেটা জটিল রোগে পর্যবেসিত হয়ে যাচ্ছে। এবারে এই যে জটিল রোগে পর্যবেসিত হয়ে যাওয়া, তো তখন আমরা এই যে তার আগে যে চেপে দেওয়ার যে গল্পটা করছিলাম, যে আমরা লক্ষণ আসছে সেটাকে চেপে দিচ্ছি, তো তাহলে তখন হঠাৎ করে আমরা সতেজ কি করে হয়ে যাই, এটাও আমাদের বোঝার দরকার আছে। যে আমরা খুব কষ্টে রয়েছি, তাহলে তো হঠাৎ করে এনার্জেটিক হয়ে গেলাম, কিছু একটা বাইরের থেকে এলো, তাহলে জীবনী শক্তিটা কিভাবে অ্যালোকেটেড হলো তখন, এটা দেখার জন্য আমাদের এই গ্রাফটা বোঝা খুব দরকার। তো জীবনী শক্তি যখন তীব্র রোগ চেপে দেওয়া হয় তখন কি হয়, মানে সাপ্রেশন যখন হচ্ছে, তখন জীবনী শক্তির সেই মুহূর্তের অ্যালোকেশনটা, ওই গ্রাফটাকে আবার ফিরিয়ে আনা যায়। যে আমাদের জীবনী শক্তি একটা সাময়িক সংকটে, যে নিরাময় সংকটে, এটা অ্যালোকেটেড হয়েছে, আমাদের খুব কম জীবনী শক্তি রয়েছে। এই অবস্থার মধ্যে আমরা একটা সাপ্রেশন নিলাম, চেপে দিলাম, লক্ষণটাকে চেপে দিলাম। তাতে হলো কি, ওই অরেঞ্জটা কনভার্ট হয়ে গেল একটু অংশ সবুজ আর একটু অংশ হলুদ। এই হলুদে কনভার্ট হয়ে গেল যে চেপে নেওয়ার জন্য অতিরিক্ত একটা নিয়ম, কারণ শরীর ওখান থেকে ফোকাসটা, যেখানে বর্জ্য পদার্থ নিষ্কাশনের ফোকাসটা ছিল, সেখান থেকে চলে এসছে এই যে কি একটা কেমিক্যাল এসছে শরীরে, সেটাকে দেখি সেইভাবে নিয়োজিত হয়ে গেল। আর ওই দিকে উপরের দিকে খানিকটা সবুজ অংশ বেড়ে গেল। তাতে আমরা যে প্রচন্ড টায়ার্ড, প্রচন্ড খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সেটা আমাদের খানিকটা সতেজ হয়ে গেল। তখন আমরা ভাবলাম একটা সুস্থ হয়ে গেলাম, একটা সুস্থ সাময়িক একটা সুস্থ বোধ এলো, সিউডো সেন্স অফ কিওর বলা হয় ইংরেজিতে। তো সেটা ফিরে এলো। এবারে সেটা ফিরে এলো, কিন্তু হলোটা কি, আলটিমেটলি আমরা এগিয়ে গেলাম জটিল রোগের দিকে। এই যে হলুদ অংশটা যেটা দেখলেন আগের ছবিতে, সেটা কিন্তু আমাদের পুরোপুরি কালো অংশে পর্যবেসিত হয়ে যায়। তখন আমাদের এই যে অতিরিক্ত নিয়োগ অনেকখানি বেড়ে যায় শরীরে, এবং আমাদের একটা লো সেন্স অফ লাইফ বা সংরক্ষিত জীবনী শক্তিটা সবসময় কম কম থাকে। তখন তীব্র কোনো একটা রোগ সৃষ্টি করারও ক্ষমতা আমাদের শরীরের মধ্যে থাকে না, যাতে আমরা বর্জ্যটাকে নিষ্কাশিত করে দিতে পারি। তো এইভাবে আমাদের জটিল রোগগুলো না, এক একটা সাপ্রেশনের জন্য পরপর জটিল জটিল রোগ আমাদের কনভার্ট হতে থাকে। তো এই স্লাইডটা ইংরেজিতে আছে, কারণ এটা বাংলা তর্জমা করাটা আমার মনে হচ্ছিল খুব একটা বেরিয়ে যাওয়া সায়েন্সটার থেকে। এটা আমাদের বুঝতে হবে যে প্রথমে আমাদের এই চরম ক্লান্তি হলো, তারপরে সেটাকে যখন সাপ্রেস করে দিই, সেটাকে যখন অগ্রাহ্য করি, তখন আমরা বিষস্থিতি আসে। এবার বিষস্থিতি আসার পরে আমরা ইরিটেটেড হই, প্রচন্ড অসুবিধা হতে থাকে শরীরে, অবশ্যই অসুবিধা হয়। সেটাই হচ্ছে জ্বর আসা, এইগুলোর সময় আমরা জ্বর আসে, নানা রকমের শরীরের প্রসেস চলতে থাকে। কিন্তু এই দুটো স্টেজের মাঝখানে সবসময় চেপে দেওয়ার একটা ভূমিকা আছে। যে কোনো ভাবে যদি আমরা শরীরের উদ্যোগকে চেপে দিই, তাহলে সেটা নেক্সট স্টেজের মধ্যে দিয়ে চলে যায়। তো যখন এই ইরিটেশনকে আমরা চেপে দিচ্ছি, যে কোনো একটা শরীরের অসুবিধা কোনোভাবে চেপে দিলাম, মেনলি ওষুধ দিয়ে চেপে দেওয়ার একটা প্রবণতা আজকের দিনে তৈরি হয়ে গেছে। তো তখন এই ইনফ্লেমেশনের দিকে যায়, যে শরীরে যে বিষস্থিতিটা হয়েছে সেটা একটা জায়গায় গিয়ে ইনফ্লেমড হয়ে যায়, মানে ফুলে যায়, সেখানে জমা হয়ে যায় বৃষ্টি। তো এবারে সেই ক্ষেত্রেও কিন্তু শরীর আমাদের সাথে থাকছে, যে খুব যেন কষ্ট না পায় ইন্ডিভিজুয়াল, যাতে একটা জায়গাতে কনফাইন্ড থাকে ওই বৃষ্টি। সেটাকেও যখন আমরা ছেড়খানি করলাম, সেখানেও যখন আমরা সাপ্রেশন করার প্রচেষ্টা করলাম, তখন শরীর চেষ্টা করবে সেটাকে ফাটিয়ে বার করে দেবে, আলসার করে দেবে। সেই আলসারেশন হচ্ছে তারপরের স্টেজ। এবার সেটাকেও যদি আমরা আলসারও হতে দিলাম না, আলসার করে যে বার করে দেওয়ার যে প্রচেষ্টা সেটাও হতে দিলাম না, তাহলে কিন্তু এন্ডিউরেশন বা হার্ডেনিং হবে, মানে এই যে স্টোন ফরমেশনের পেছনে কিন্তু প্রচুর ইতিহাস আছে সাপ্রেশনের। যে আমাদের শুনতেই থাকি যে কিডনিতে স্টোন বা গল ব্লাডারে স্টোন, এই স্টোনটা আসে কোথা থেকে? আমরা তো স্টোন খাই না,
স্টোনটা দিনের পর দিন সাপ্রেস হতে হতে এই বিষ স্টোনে রূপান্তরিত হয়, হার্ড হয়ে যায়। তারপরে যদি সেটাকেও আমরা ছেড়খানি করি, তাহলে কিন্তু আমরা ফাইনাল স্টেজ বা ফাঙ্গেশনের দিকে এগিয়ে যাই, যেটাকে আমরা ক্যান্সারও বলা হয় আমাদের। তো এই ক্যান্সারটা মেডিকেল ক্যান্সারের থেকে খানিকটা আলাদা, রিভার্সিবল। এবার প্রত্যেকটা স্টেজে কিন্তু যদি আমরা কনজার্ভ করতে শুরু করি, যদি আমরা জীবনী শক্তিকে কনজার্ভ করতে শুরু করি, তাহলে কিন্তু আমরা আবার পেছনের দিকে ফিরে যেতে পারি এবং স্বাস্থ্যের পুনরুদ্ধার সম্ভব হয়। তো আমরা এই পরের পর্বে শুনবো যে এই স্বাস্থ্য পুনরুদ্ধার করার কিভাবে সম্ভব। আবার দেখা হবে। ধন্যবাদ।